মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত। রবিউল, আমরা যেমনটি জানি যে মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে এবং গতকাল সারা রাত কিন্তু ইরানে হামলা চলেছে, ইসরায়েল এই হামলা করেছে এবং ইরানও কিন্তু পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আলিশা, আমরা যখন কথা বলছি ঠিক কিছুক্ষণ আগেই তেহরানে এবং আরও বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে এবং এই হামলায় ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের একটি ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেই একটি কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। আর এর আগেও রাতে, অর্থাৎ রাতভর কিন্তু তেহরান সহ বিভিন্ন জায়গায় একবারে নির্বিচারভাবে বোমাবর্ষণ করা হয়েছে এবং আইআরজিসি এবং কুদস ফোর্সের যে সদর তারা বলেছে যে সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, কিন্তু তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে বেশিরভাগ যে স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো আবাসিক এলাকা। আরেকটি বিষয় আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই। আলিশা, আপনি জানেন যে তেহরানে এবং ইসরায়েলের তাণ্ডব আমরা যে কথাগুলো বলছিলাম সেখানে ইরানের পাশাপাশি কিন্তু আমরা জানি যে লেবাননেও কিন্তু হামলা চালানো হয়েছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে প্রতিনিয়তই যে সাধারণ বাসিন্দাগুলো রয়েছে ইসরায়েল সীমান্তবর্তী এলাকা, সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং এরই মধ্যে 6 থেকে 7 কিলোমিটার এলাকা লেবাননের যে ভূমি সেই ভূমি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে, অর্থাৎ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েল এবং তারা সেখানে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার কথা বলেছে। আরেকটি বিষয় যে বিপ্লবী গার্ড কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে এবং ইরানি যে কুদ্রি বিদ্রোহী গোষ্ঠী, অর্থাৎ এই যে যুদ্ধ, এই যুদ্ধকে আরো দীর্ঘায়িত করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে এই যুদ্ধ তিনি দীর্ঘায়িত করবেন, তিনি এখনই থামবেন না। যদিও এইটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে তিনি যে একক সিদ্ধান্তে তিনি যে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে কিন্তু কংগ্রেসে কথা উঠছে। কারণ মার্কিন নিয়ম অনুযায়ী কংগ্রেসে যারা আছেন তাদের সবার মিলিত সিদ্ধান্তেই কিন্তু এই যুদ্ধ চলমান থাকার কথা। মার্কিন কংগ্রেসে ট্রাম্পের যে ক্ষমতা, অর্থাৎ সামরিক অভিযানে যে ক্ষমতা, সেই ক্ষমতার নিয়ন্ত্রণের জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবটি ব্যর্থ হয়ে গেছে, নাকচ হয়ে গেছে। আমরা আরেকটি বিষয় যে আলোচনা করলাম যে ইরানের যে পাল্টা আঘাত, আমরা জানি যে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগর এছাড়া আরব উপসাগর এই বেশ কিছু জায়গায় তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে হামলার কথা বলেছে ইরানের পক্ষ থেকে। একই সঙ্গে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে অধিকাংশই কিন্তু প্রতিহতের কথা বলেছে ইসরায়েল। আরেকটি বিষয় যে ইরানের ওপর যে অব্যাহতভাবে হামলা চালানো হচ্ছে, সেই হামলায় কিন্তু যে ভবন ধ্বংসের পাশাপাশি যে জরুরি সরবরাহ ব্যবস্থা যেমন বিদ্যুৎ এবং পানি, সেগুলো কিন্তু ধ্বংস করা হচ্ছে। আরেকটা বিষয় যে মধ্যপ্রাচ্যে কিন্তু এরই মধ্যেই যে চলমান যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সামরিক সরঞ্জাম পাঠানোর কথা বলা হয়েছে। এই সামরিক সরঞ্জামের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নাই, তবে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জরুরি প্রয়োজনে, অর্থাৎ আমরা জানি যে মধ্যপ্রাচ্যেও অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটি রয়েছে এবং তাদের সেনা সদস্য রয়েছে, বলা হচ্ছে তাদের নিরাপত্তার বিবেচনায় এই সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে যেটি প্রয়োজন হয় সেটি পাঠানো হবে। তবে অস্ট্রেলিয়ার যে স্থানীয় সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমগুলো বলেছে এখানে সামরিক বিমানও রয়েছে। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে, আমরা সেটাও দেখে নিতে চাই। এই যে যুদ্ধ আলিশা, এই যুদ্ধের প্রভাবে কিন্তু বেশ কিছু প্রভাব পড়েছে। আমরা জানি যে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে গত 6 দিনে কেবল বাংলাদেশেই 219টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আমরা আগের প্রতিবেদনে দেখলাম, আমাদের সহকর্মী সেই প্রতিবেদনে দেখলাম যে যারা আটকে পড়েছিল, যাদের আগের শিডিউল ছিল, তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশে আনা হচ্ছে। আমাদের দেশের অনেক প্রবাসী ভাইরা সেখানে আটকা পড়েছে, অনেকে বেড়াতে গেছেন, অনেকে সেখানে কাজ করেন, ব্যবসা আছে, দুবাইয়ের ব্যবসা বাণিজ্য, তাদেরকে নিরাপদে আনার কারণে ইউএস বাংলা যে আজকে বিশেষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদেরকে নিরাপদে বাংলাদেশে ফিরিয়েছেন, এর মাধ্যমে কিন্তু একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি এয়ারপোর্টে। হ্যাঁ, আমরা সেটিও দেখেছি। এখন এই যে পরিস্থিতি, হয়তো যুদ্ধের মাত্রা যদি অন্যভাবে হয় তাহলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, তাহলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যুক্ত হয়েছিলেন আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রবিউল ইসলাম আওলাদ।